এখানে কি চাই? সেদিন আমি তোর কাছে এসেছি। আসলে চুপ। ওই ভেজা লুঙ্গি আর কেঠো পা নিয়ে খটখটিয়ে এগোবে না। তাছাড়া উপরের ঘরে ছোট বাবু ঘুমোচ্ছে, আর মেঝেটাও তো নোংরা হচ্ছে। ঘুমোচ্ছে? এত বেলা? সারা কাল সারা রাত মাল টেনে ভোর বেলায় বৃষ্টি মাথায় কাজে লাগলাম, আর মনিবের আওলাদ এখনো ঘুমাচ্ছে। আমি চাই না তো দেখুন যে এখানে তোমার সঙ্গে রাগেবু করছি। এখন বিদেয় হও তো। আজ বিকেলের মধ্যেই আশ্রমে চেয়ার টেবিল বানানোর কাজ শেষ হয়ে যাবে। আমি রাতের গাড়িতে ওই 4টায় চলে যাবে। বেশ তো, যাও, আমার হাড়টা জুড়ো। কাল স্বাধীনতা দিবস, আশ্রমের উদ্বোধন হবে, ভোজন পূজন হবে, কুমড়া চুমড়ারা এসে তারা মারবে, কত খানা পিনা। শোন, ওই কাঙালি ভোজনে পাপ করার বান্দা আমি হই। তাছাড়া নাদি মহারাজ আসবেন। আসবেন কি? এতক্ষণে বোধহয় এসে গেছে। কিন্তু তাকে তোমার ভয়টা কিসের? ভুল আমার। দিলদার লোক, আমার কত উপকার করেছে। শোন, আমি তোকে যে কথাটা বলতে এসেছি সেটা শুনলে অনেক নাদি বোয়াটাই খুশি হবে। তা কি কথা শুনি? আমি তো ধর চলেই যাচ্ছি, তো তুইও আমার সঙ্গে চল না। কি বললে? এখানে থাকলে তো ওই পরবরিশ বাচ্চাগুলো নোংরা খাঁকা পাল্টিয়ে তোর জীবন কেটে যাবে। আমার সঙ্গে গেলে তোর ঘর হবে, বাড়ি হবে, ব্যবসা। আমার বাড়ি? আমার বাড়ি? তুমি চিরকাল বলে এসেছো আমি তোমার কেউ নই। দূর দূর করেছো, গালাগাল করেছো। সে তো দুবার তো চড়াবার পর এমনিতে আমি মরে গেলেও তোমার ওই নরকে কোনোদিন পা রাখবো না। বটে, ছোড়ার দেখি কুলোপালার চক্কর হয়েছে। তোর আম্মা মাগিটাও ছিল। কোথায় কোথায় ওই কোথায় কোথায় না কথা বলতো, ও ছিল নাকি 7 গায়ের জমিনদার। তারপর জমিনদারের বাড়িতে ও কাজের লোক ছিল। নানা কথা বলতো। তাদের নাকি পাটের আড়ত ছিল, নুনের গুদাম ছিল। মাদিকে বলে কাজের লোক। তখনই তো আমার মাথায় রক্ত চড়ে যেত। মাল টানতাম, খিস্তি করতাম। হ্যাঁ, তোমার জন্যই তো আমি অত তাড়াতাড়ি মরে গেল। এখন তো সবই আমার দোষ। আচ্ছা, একদিন পর আমাকে হঠাৎ ঘরে নিয়ে যেতে চাইছো কেন বলো তো? মতলবটা কি তোমার? বুড়ো বাবা একমাত্র মা মরা বিটিকে। আসল কথাটা কি? আসল কথা হলো, আমি চাটগায়ে একটা ওই সরাইখানা খুলতে চাইছি। ডকের ধারে জাহাজের মাঝি মাল্লারা আসবে, যাবে, খাবে, 2 দিন থাকবে, ফুর্তি করবে। একটা বুঝলি ছোট মোটো ঘরও পেয়েছি, ওই হিন্দু গোপাল চাচ্ছি, যাকে বলে একেবারে জলের দরে। তোর মতো যদি একটা মেয়ে ছেলে ওদের দেখভাল করে, ইনশাল্লাহ জমিয়ে দেবো একেবারে। তাহাতে টাকা করি কিছু জমেছে বুঝি? সামান্য সামান্য, তা দিয়ে ওই সরাইটাকে মোটামুটি সাজিয়ে ফেলা যাবে। যা জমিয়েছো তা থেকে কখনো নিজের মেয়েকে দেওয়া হওয়ার কথা মনে হয়েছে তোমার? একবার চাটগায়ে চল না, যা চাইবি তাই পাবি। শাড়ি, গয়না, সব সব। গয়না আমরা পরি না, আর শাড়ি বলতে তো ওই খদ্দর। ওসবের কোনো কিছুরই আমার এখানে কোনো অভাব নেই। তাছাড়া আমি যেটা চাইছি সেটাই যদি হয়। কি চাইছিস তুই? কিচ্ছু না, এখন ওই কেটো পানিয়ে পথ দেখো তো দেখি। ভুল করিস না সিঁড়ি। জাহাজিরা দিল দরিয়ালো, তারা যদি একবার হাত ছাড়ে না তো পড়বো। তোর
রিবন ডবকা চেহারা হয়েছে, যদি কেউ পছন্দ করে তো ব্যাস। তার মানে তুমি ওই নোংরা বেজন্মা খালাসিগুলোর সঙ্গে আমার বিয়ে দিতে চাও? শাদি যে করতে হবে কি তার মানে? সেই যে ইংরেজ দাদি, তুই পয়দা হবার ঠিক আগের বছর ভেসে এলো, আর আমার জেবে ঢুকে গেল 500 টাকা। তোর আম্মা মাঝি কি তোর থেকে সুন্দরী ছিল নাকি? শোনো, আম্মির নামে আর একটা কথা বললে না মুখ ভেঙে দেবো তোমার। বেরো বলছি, বেরো। বেশি চেঁচাস না, চেঁচালে আমার তোর ওই ছোট বাবুর ঘুম ভেঙে যাবে। যেন আসছে উনি তো। তুমি বেরো। ও সামনের দিক দিয়ে নয়, ওদিক দিয়ে অনাদি মহারাজ আসছে, তুমি পিছনের দরজা দিয়ে যাবে। যাও যাও। শুক্লা এলে তোর মহারাজকে জিজ্ঞেস করিস আমার কথাটা ঠিক ছিল না। রীতিমতো আমি খাতা পত্তর সব দেখিয়ে দিতে পারি। আমার বিটি, একমাত্র বিটি। যাও যাও যাও। জিজ্ঞেস করিস একবার আমার কথাটা ঠিক ছিল। জিজ্ঞেস করিস। আসুন আসুন, আপনি তো জিতে গেছেন একেবারে। তবু কিছু নয়, শেষ বর্ষার বৃষ্টি চাষিদের কাছে আশীর্বাদ। তুমি নিশ্চয়ই শিরিন সেই রাজনারায়ণের শ্রাদ্ধক্রিয়ার সময় একবার দেখেছি। এই 10 বছরে বেশ বড়সড় হয়ে গেছে দেখছি। আছো কেমন তোমরা সবাই? আমরা সবাই ভালো। আপনি কেমন আছেন মহারাজ? ভালো তো? আর কোথা থেকে আসছেন? সেই কলকাতা? হ্যাঁ, ওই আহমেদাবাদ থেকে কাশ্মীর, সেখান থেকে কলকাতা। বাবু আছেন বেলেঘাটে। শহরের অবস্থা একেবারে শ্মশানের মতো শান্ত, যে কোনো সময় রক্ত স্নান শুরু হচ্ছে। তবে এখানে কিন্তু এখনো কোনো গোলমাল নেই। আর যদিও বা তেমন কিছু হতো, আপনি যখন এসে গেছেন আর কোনো চিন্তা নেই। এখানে তো এখন সবাই কালকের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে। কাল কিন্তু শুধু আমাদের আনন্দের দিন নয়, কাল আমাদের দুঃখেরও দিন। যাকে সেসব কথা অমলাবদিন কি ঘুমতে করতেছে? আগে হ্যাঁ, তিনি একটু আগে উপরে গেলেন ছেলের ঘরে। ছেলে মানে সঞ্জিত, সে কবে ফিরলো প্যারিস থেকে? এখানে এসেছেন পরশু। ও, সেই রাজনারায়ণের মৃত্যুর পর একবার এসেছিল। এতদিন পর মাকে মনে পড়েছে তাহলে। হ্যাঁ, আমি ওদের খবর। আরে না না, এত দূর থেকে এসছে, ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে বলে। আবার কোনো তাড়া। তবে আপনি একটু বসুন, আমি বরং আপনার জন্য গরম দুধ আর ফল নিয়ে আসি। ওসবের কোনো দরকার নেই। তোমাদের খবর সবর বলো। আফজাল কেমন আছে? আব্বা, ভালোই তো। তুমি জানো বোধহয় সে তোমাকে পাত্রস্থ করতে চায়। হ্যাঁ মহারাজ, কিন্তু মহারাজ অমন একটা লোকের সঙ্গে একই ছাদের তলায়। কি বলছো? সে তোমার বাবা? হয়তো তাই, কিন্তু মহারাজ আমি এমন একটা পরিবেশে বড় হয়ে কি করে ওর সঙ্গে মানিয়ে নেব? তাছাড়া আপনি কি পারেন না আমার জন্য একটা অন্যরকম ঘরের কথা ভাবতে? একজন ভদ্রলোক যাকে শ্রদ্ধা করা যাবে, যাকে। নমস্কার মহারাজ। নমস্কার। কেমন আছেন? এর তো ভালোই আছে, কিন্তু দেশের রাজনীতি যে পথে চলছে তাতে থাক সেসব। আপনাকে কথা দিয়েছিলাম আর চলে এলাম ঠিক সময়। তার 25 বছর আপনাকে দেখছি, আপনি চিরকালই পাঞ্চুয়াল। রান্না করে ফেলেন নিশ্চয়ই। হ্যাঁ। শিরিন, মহারাজের থাকার জন্য উপরতলার দক্ষিণের ঘরটা একটু গুছিয়ে দাও। না না, ব্যস্ত হবার দরকার নেই। আমি ওই আশ্রমের অতিথিশালাতেই রাত্রিবাস করি। হ্যাঁ, তাতে কালকে উৎসবের পর আমার গাড়ি করতে শুরু। বেশ, যেমন আপনার অভিরুচি। সঞ্জীব এসেছে শুনলাম এতদিন পর। হ্যাঁ, হাজার হোক আমি ওর মা। মাকে না দেখে কেউ কি বেশি দিন থাকতে পারে? ও এখানে নামবে ওপর থেকে। প্যারিসের মতো শহরে বাস করেও মনের এই কোমল অনুভূতিগুলো যে নষ্ট হয়ে যায়নি, এর চেয়ে কি ব্যাপার? এসব বই, জার্নাল গুলো এখানে কেন? এগুলো এগুলো তো আমারই, আমি করছি। আপনি, তুমি
এসব বই পড়ে তোমার আনন্দ হয়, আর্থিক উন্নতি হয়? অন্তত এইটুকু বলতে পারি যে বইগুলো পড়ে আমি অনেক নিশ্চিন্ত বোধ করি। তার মানে মনোবিজ্ঞান নিয়ে কত রকমের কাজ হচ্ছে, মানবিক সম্পর্কের কত অন্ধকার দিকে আলো পড়ছে। এখানে এমন কিছু নেই যা নতুন। যেসব ভাবনাকে আমরা প্রশ্রয় দিতাম না, প্রাণপণ অস্বীকার করতাম, আধুনিক শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা আমাদের চোখে আঙুল দিয়ে সেসব অস্বাভাবিককে স্বাভাবিক বলে প্রমাণ করে দিচ্ছে। সবই ক্ষয়িষ্ণু বিজাতীয় ভাবনা, অথবা তার নিকৃষ্ট নকল, আমাদের বাস্তবতা নয়। হ্যাঁ, আমাদেরই। এই সব চরিত্র আমাদের মধ্যে আছে। আমাদের কারো ভাবনায় তুমি যেমন ভাবছো তেমন পথে চলে না। মানুষের মন সর্বদা যদি এইসব জটিল অন্ধকার কানাগলিতে হাওয়াগুড়ি দিতে থাকে আর এইসব অতৃপ্তিগুলোকে ধ্রুব বলে মেনে নেয়, তাহলে কে কাকে পথ দেখাবে? কোথায় পাবো আলো? কোথায় মিলবে সত্যি? কি করে টিকবে এই সমাজ? তোমার আর্টিস্ট ছেলে প্যারিসের বুদ্ধিজীবী মেহফিলে বসে এসব নিয়ে চর্চা করতেই পারে। বলে তুমিও যদি এখন আমরা কি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি না? ও হ্যাঁ, দুঃখিত। আসলে তুমি তোমার বাড়িতে বসে কি বই পড়বে সেটা তো একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি বোধহয় অনধিকার চর্চা করে না না, অনধিকার নয়। তবে তুমি বলছিলে কি জরুরি কথা আছে? সব নিয়ে যাও মা, আজ আমার উপবাস। শুধু জলটা থাক। বলো বহিন, আপনার হাতে এখন অনেক কাজ, সামনে অনেক দায়িত্ব, অযথা মনকে বিচলিত হতে দেবেন। এগুলো কি দলিলপত্র? হ্যাঁ, অনাথালয় সংক্রান্ত। এই হচ্ছে জমি জরিপের নথি, মানে তোমাদের এস্টেটের যেটুকু অংশ অনাথালয়ের জন্য দান করেছো তার জরিপ আর কি। এ হলো নতুন বাড়িটার মঞ্জুরি নকশা। আর এটা দেখো, রাজনারায়ণ সিংহ স্মৃতি অনাথালয় ট্রাস্ট। এটা ব্যাংকের খাতা। 3 মাস অন্তর আমানতি টাকার যে সুদ মিলবে তাই দিয়ে দৈনন্দিন খরচ খরচা চালিয়ে নেওয়া যাবে। বুঝে নাও ভালো করে। ওসব আপনি দেখুন মহারাজ, দায়িত্বটা আপনাকেই নিতে হবে। আমি দায়িত্ব অস্বীকার করছি না, করলে তোমার চিঠি পেয়ে ছুটে আসতাম। কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো আমি কি সবসময় এখানে থাকতে পারবো? বাবুর নির্দেশ মোতাবেক আমাকে দেশের নানা আশ্রমে বিদ্যালয়ে ছুটে বেড়াতে। তখন না হয় উচিত সব কাজকর্ম সামলাবেন। ঠিকই, কিন্তু অমলা, এটা হচ্ছে তোমার ইচ্ছায়, তোমার প্রয়াত স্বামীর স্মৃতি। কিছু ব্যাপারে তো এখনই তোমাকে আমাকে না, মানে কিছু ব্যাপারে তো এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যেমন যেমন ধরো এই নতুন বাড়িটাকে ইনশিওর করা হবে, মানে দুর্ঘটনা বিমা। সেটাই তো স্বাভাবিক। আমি তো এস্টেটের যাবতীয় সম্পত্তি, জমি, বাড়ি সবই বীমা করিয়েছি স্বদেশী বীমা কোম্পানির কাছে। হ্যাঁ, তোমার ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে সেটা খুব স্বাভাবিক, তো এটা তো কারো নিজস্ব সম্পত্তি নয়। এটা মানে গোটা প্রকল্পটাই সমাজ কল্যাণের জন্য, বলতে গেলে ঈশ্বরের সেবায় উৎসর্গীকৃত। তো ভালো করে ভেবে দেখো তো, এখানে কোনো দুর্ঘটনা কেন ঘটবে? যদি আমাদের কাছে কোনো অন্যায় না থাকে, চিত্তে পাপ না থাকে, মনে কলুষ না থাকে। হ্যাঁ, এবার একটু একটু বুঝতে পারছি। বুঝতে পারবে বিহারে ভূমিকম্প কেন হচ্ছে? অন্তত বাবু কি বলেছিলেন, সেটা কি নেহাতি প্রাকৃতিক দুর্বিপাক? সেটা কি অস্পৃশ্যতার পাবে ক্ষুব্ধ ঈশ্বরের হাত থেকে নেমে আসা বজ্রপাত নয়? এখন এই সুমহান উদ্যোগটাকে যদি আমরা গোড়া থেকেই বীমা দিয়ে সুরক্ষিত রাখার চেষ্টা করি, তাহলে লীগ কি প্রচার করবে, আরএসএস কি বলবে, সোশ্যালিস্টরা কি রটাবে? ওরা বলবে ঈশ্বরের সুমহান উদ্দেশ্যের প্রতি আমাদের কোনো আস্থা নেই। স্থানীয় প্রবীণ গান্ধীবাদীরা পূর্ণ হবে। দেখো, ব্যক্তিগতভাবে তুমি আমি কি চাইছি সেটা বড় কথা নয়। এখন শুরুতেই যদি কাগজওয়ালাগুলো পেছনে লেগে যায়, গোড়াতেই যদি আশ্রমের কাছে একটা ধাক্কা লাগে, লাগতেই পারে। সেক্ষেত্রে বেশ কিছু প্রভাবশালী ব্যবসায়ী ও ব্যাংকারদের পৃষ্ঠপোষকতাও আমরা হারাতে পারি। ঠিক আছে মহারাজ, এ নিয়ে আর কথা বাড়িয়ে কাজ নেই। তুমি যেমনটা চাইছো তাই হবে। তার মানে বীমা নয়, তাই তো? না, তো ঈশ্বর না করুন যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে ক্ষতিপূরণ করার মতো তহবিল কি তোমার এস্টেটের আছে? না।
তাহলে পুরো ব্যাপারটাই আমরা ঈশ্বরের কৃপার উপর ছেড়ে দিচ্ছি, তাই তো? দিচ্ছি, কিন্তু গতকালই না আশ্রমে আগুন লেগেছিল। হ্যাঁ, ওই আফজাল যেখানে কাঠের কাজ করে, ভাঙা কাঠ কুটোর কাদায়। অবশ্য ছোট আগুন তখনই নিভিয়ে ফেলা গেছিল। লোকটা সাবধানে একটা দেশলাইও জ্বালতে শেখেনি। কিন্তু আফজাল কারিগর হিসেবে চমৎকার। হ্যাঁ, যতক্ষণ প্রকৃতিস্থ থাকে। ঠিকই, একে তো ওই ভাঙা পা, তারপর আবার কাজ কামও জুটে না। এই তো এই আশ্রমের কাজটা পাইয়ে দেওয়ার সময় আমাকে 1000 বার আদাব করলো, বললো বহুদিন পর শিরিনের কাছাকাছি গিয়ে কয়েকটা দিন থাকার সুযোগ পাওয়া যায়। তাই বুঝি, কিন্তু শিরিনের কতটুকুই বা দেখভাল করে সে? কেন? শিরিন যে বলল সে প্রায় এখানে আসে, তাকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে চায়। অসম্ভব, ওকে এখানে থেকে অনাথালয়ের বাচ্চাদের দায়িত্ব নিতে হবে। কিন্তু অমলা, বাবার ইচ্ছে তাকেও তো মর্যাদা দেওয়া উচিত। আফজাল যে ওর কিরকম বাবা সে আমার এখন আর এই বিষয়ে কোনো কথা না। সঞ্জীব নামছে মনে হয়। ও, আমি ভেবেছি তোমরা খাবার ঘরে রয়েছো। মহারাজ, বজুর বজুর, শিরিন বললো আপনি এসেছেন। কি আশ্চর্য! কিসের আশ্চর্য? কি দেখছেন অমন করে মহারাজ? সেই 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 নয় প্রিয় মহারাজ, এই আমি এখানে দাঁড়িয়ে আপনার বন্ধু শ্রীযুক্ত রাজনারায়ণ সিংহের একমাত্র পুত্র উড়নচণ্ডী চিত্রকর শ্রী সঞ্জীব কুমার সিংহ বাহাদুর অবশেষে ঘরে ফিরেছি। ঘরের ছেলে ঘরে ফিরবে, এটাই তো স্বাভাবিক। এসো সঞ্জীব, এসো, বসো বসো। হ্যাঁ, তোমার ছবি আঁকা কেমন চলছে? ছবি না, আজকাল আর রাখতে পারি না। দেখো, আমরা সেকেলে মানুষ হতেই পারি, কিন্তু আর্টিস্ট মানেই যে উড়নচণ্ডী, এ কথা কিন্তু আমরা বিশ্বাস করি না। আবার এই যে তোমার মতো যারা বিদেশে যাপন করে, তারা যে ইচ্ছে করলেই নিজেকে পবিত্র রাখতে পারে, এ কথাও কিন্তু আমি মনে করি। হয়তো পারে। নিশ্চয়ই পারে মহারাজ। যখন এখানে এসে দাঁড়ালো, তখন আমার মনে হলো ঠিক যেন রাজনারায়ণ, সেই এক রকমের পোশাক, ওই মুখের পাইপটা পাইপটা বাবা দেরাজের মধ্যে ছিল। আমি এমনিতে খাই না, কিন্তু হঠাৎ আমার মনে পড়ে গেল ছেলেবেলায় বাবা আমাকে কোলে বসিয়ে এই পাইপটাই আমার ঠোঁটে গুঁজে দিয়ে বলতো, খাবেটা যেটা দেখ, ভারতা বেটা সিপাही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। আমি কাঁপছি আমার চোখ ফেটে জল। সে কি? ধুর, এসব তুই স্বপ্নে দেখেছিস? তুমি তুমি ভুলে গেলে মা? সেই যেবার আমার খুব অসুখ করেছিল, তুমি আমায় কলকাতা নিয়ে গেলে, তারপর ভর্তি করে নিয়ে এলে দেরাদুনের সদ্য তৈরি হওয়া বোর্ডিং স্কুল। তখন তুমি এত কাঁদতে কেন বলো তো? বাবা তো খুব রোগড়ে মানুষ ছিলেন। হ্যাঁ, হইচই আর মজা তিনি খুব ভালোবাসতেন। কিন্তু তার মধ্যেও কত কাজ করে গেল বাবা, 10 জনের যাতে ভালো হয় এমন কাজ। কিন্তু কতদিনই বা বেঁচে ছিলেন। হ্যাঁ শুনছি, কাল দেশের স্বাধীনতা আসে, সেই স্বপ্ন তিনি সারা জীবন দেখেছিলেন। এই অনাথালয় ছিল তার আরেক স্বপ্ন। এমন দিনে ঘরে ফিরে তুমি ভালোই করেছো বাবা। বলে তুমি তোমার শৈশব থেকে যেভাবে নিজের শিকড় থেকে দূরে থাকতে বাধ্য হয়েছো, তাতে মাফ করবেন মহারাজ, ছেলে বয়সে ঘরে বসে থাকার বদলে জগৎটাকে দেখে নেওয়াই ভালো। আর সেজন্যই ওকে আপনি বালক বয়স থেকে এত দূরে ঠেলে দিলেন যে ও জানার সুযোগই পেল না পরিবার কি, পিতৃস্নেহ কাকে বলে, সত্যিকারের বাড়ি বলতে কি বোঝায়। তা আমি জানি। তাই বুঝি? আমি তো শুনেছিলাম চাল চুলোহীন আর্টিস্টদের টেরাতেই তুমি তোমার তরুণ বয়সটা কাটিয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, ওই সাইমিলিসে। হ্যাঁ, এই কথা ঠিক যে বিয়ে করে গুছিয়ে বসার মতো সামর্থ্য আমার বেশিরভাগ বন্ধুদেরই ছিল না। কিন্তু মহারাজ, আমার অনেক বন্ধুদেরই কিন্তু সংসার ছিল। তার মানে মানে মাথার উপর চাল, একটা ছোট্ট ভাড়াটে অ্যাপার্টমেন্ট, আর ওই চুলো, মানে সামান্য রান্না বান্নার উপকরণ। মহারাজ, তাদের সন্তান ছিল, বাৎসল্য ছিল, এমনকি পিতৃগর্ব ছিল। অথচ তারা কেউ বিবাহিত নয়। না, ঈশ্বর, সকলের সামনে ওই জারজ বাচ্চাগুলো নিয়ে অবৈধ নীতিহীন জীবন যাপন করেছে তো তোমার বন্ধু। আহা, তারা যে বড্ড গরিব। আর তাছাড়া ভালোবাসা যদি থাকেই, তাহলে সহবাস না করে আর উপায় কি? ভালোবাসা? যারা নিজেদের প্রবৃত্তিকে দমন করতে পারে না, তাদের মুখে ভালোবাসার মতো পবিত্র শব্দ মানায় না শুনছি।
শুনুন মহারাজ, আপনার মতে নীতিহীনতা, পবিত্রতা এসবের সংজ্ঞা কি তা আমি জানি না, কিন্তু আমার ওই বন্ধুদের তথাকথিত সংসারে আমি কোনোদিনও ঝগড়া শুনিনি, কিস্তি খেউর শুনিনি, এমনকি প্রেমের অভাবও দেখিনি। শুধু ওদেরই যখন কোনো কোনো বড় লোক আত্মীয় ওই মফস্বল থেকে প্যারিসে বেড়াতে আসতেন, মানে স্ফূর্তি করতেন আসতেন আর কি, আর এসে রসিয়ে রসিয়ে ওই মুলারসের নিঃস্বাদের সুরও ঠাল করতেন, তখন আমি টের পেতাম এই দুর্নীতি কাকে বলে আর অপবিত্রতা কি। আর মনে রাখবেন, ঘরে তাদের সকলেরই বউ বাচ্চা ছিল, ওরা সব এক একজন সমাজের সম্ভ্রান্ত বিবাহিত ভদ্রলোক। ওরা ঘিরে গিয়ে হঠাৎ এই প্যারিসটা যেন একেবারে বেরেল্লা পড়ায় ছেয়ে গেছে। তখন ওই নীতি বাগিসরা এসে আমার ওই গরিব বন্ধুদের ভালোবাসার ঘরটা লালসার বমিতে ভাসিয়ে দিয়ে নিয়ে যেত, তখন কোথায় থাকতো আপনার ঈশ্বর? সঞ্জীব, সঞ্জীব তুই চুপ কর, এত উত্তেজনা তোর জন্য ভালো না বাবা। আমি আমি বোধহয় খুব খুব অসুস্থ আর খুব ক্লান্ত। যাই, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এই ঝিরঝিরে বৃষ্টিতে মাথাটা ভিজলে বোধহয় একটু আরাম পাবে। désolé messieurs, আমায় মাফ করবেন মহারাজ, জানি আমাদের মতে মিলবে না, তবু এটুকু না বলে আর থাকতে পারলাম না। চলি। তাহলে এই হলো আমার প্রিয় বন্ধু রাজনারায়ণের সন্তান, আর এই তার নীতি। সে ব্যাপারে তার মা অন্তত কোনো দায়িত্ব স্বীকার করে না। আমার মনে হয় ওর কথাগুলো মিথ্যে না। মানে এখানে বসে বসে এই নিঃসঙ্গ দিনগুলোয় নিজের জীবনটাকে উল্টে পাল্টে দেখতে দেখতে আমারও অনেকবার একই কথা মনে হয়েছে অনেক, কিন্তু সে কথা প্রকাশ্যে বলবার সাহস আমার ছিল না। ছেলেটা যেন আমার হয়েই কথাগুলো বলে গেল। তোমার উপর আমার করুণা হচ্ছে অমলা। এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারতাম, তো তোমার জীবনের সংকট মুহূর্তে এর আগেও আমি তোমাকে সদুপদেশ দিয়েছি, আবারও দেব, সেটা আমার কর্তব্য। বাবু শুধু আমাদের রাজনীতি শেখাননি, শিখিয়েছেন ধর্মাচরণ, নীতিবোধ, একটা জীবন চর্চা। বেশ, বলুন কি আপনার উপদেশ? কাল তোমার মহৎ স্বামীর নামাঙ্কিত একটা প্রতিষ্ঠানের উদ্ঘাটন, যার অধীনতা থেকে মুক্তি লাভের আশায় তুমি একদিন আমার কাছে ছুটে গিয়েছিলে বিয়ের মাত্র 1.5 বছরের মাথায়। রাজনারায়ণের শত অনুরোধ, আমার শত আবেদনও তোমাকে টলাতে পারছিল না। সেই 1.5 বছর আমার কেমন করে কেটেছিল তুমি জানো না? मयि निर्वृत्त हृदया साधव समर्दना वशे कुर्वन्ति मां भक्ता सत्स्त्रिया सत्पति যথা। ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক যেমন অভেদ্য, সতী নারীর সঙ্গে তার স্বামীর সম্পর্ক তাই। আমি শুধু এটাই জানি। তুমি সৎপতি শব্দটা এড়িয়ে গেলে অনধিকতা। রাজনারায়ণ সিংহের জীবন যাপন কতটা সৎ ছিল তুমি জানতে না? হ্যাঁ, নানা ঘোষই যে কিছুটা কানে আসেনি তা তো নয়, কিন্তু সে ছিল সর্বদয়ের অন্যতম পৃষ্ঠপোষক, বাপুর স্নেহধন। হ্যাঁ, স্বীকার করছি, তরুণ বয়সে অনেক ধনী জমিদারের মতোই সে কিছুটা বিপদগামী হয়েছে। স্বীকার করছি, তার জন্য তুমি কষ্টও পেয়েছিলে, কিন্তু তারপর তুমি কি করলে? সোজা গিয়ে হাজির হলে কলকাতায় আমার ডেরায়। তার সুনাম, নিজের সম্ভ্রম, আমার রাজনৈতিক সম্মান, কোনো কিছুর পরোয়া করলে না। আমি আমাদের পারিবারিক বন্ধুর কাছে আশ্রয় প্রার্থনা করেছিলাম, সেটা অপরাধ। তুমি আমার বৃহত্তর রাজনৈতিক দায়িত্বের কথা জানতে না? তখন কলকাতায় কংগ্রেসের বিশেষ অধিবেশন, শয়ে শয়ে প্রতিনিধি, তার মধ্যে তুমি একা এক বস্ত্রে আমার কাছে। হ্যাঁ, ভাবতে পারতো লোকে, কত কি রটাতে পারতো। একা এবং কলঙ্কিনী। ঈশ্বরকে ধন্যবাদ, বাপুর আশীর্বাদে তোমার কলঙ্ক মোচন হয়েছিল, তুমি স্বামীর প্রিয়ে ফিরে গিয়েছো। হ্যাঁ, আমি ছিলাম ঈশ্বরের মহতি ইচ্ছের এক ছোট্ট হাতিয়ার। আমি আশ্বস্ত করেছিলাম রাজনারায়ণ তোমাকে ভালোবাসে, নিশ্চিত ভবিষ্যৎবাণী করেছিলাম সে এরপর থেকে নিষ্কলঙ্ক প্রেমময় জীবন যাপন করবে, কিন্তু শেষ পর্যন্ত তো তাই হয়েছিল। অথচ অবলা, তুমি এর পরেও ভুল করবে, দ্বিতীয় ভুল, আর সেটা আরো মারাত্মক।
কিরকম? প্রথমে স্ত্রীর কর্তব্য থেকে ভ্রষ্ট হতে যাচ্ছি, তারপর বিচ্যুত হলে মায়ের কর্তব্য থেকে। মোনা, আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তুমি কোনোদিন কোনো কঠিন ব্রতর মুখোমুখি হতে চাওনি। স্বামীকে বোঝা মনে হয়েছে, অমনি তাকে ত্যাগ করতে চেয়েছো। সন্তান প্রতিপালনকে ভার মনে হয়েছে, অমনি তাকে তুমি পাঠিয়ে দিয়েছো 7 সমুদ্রের পারে। যার ফলে সিংহ পরিবারের ঐতিহ্য, বাপুর শিক্ষা, কোনো কিছুর ছাপই ওর মধ্যে পড়েনি। ও হয়ে উঠেছে একটা মূর্তিমান কালা পাহাড়। আর তার গুণগুলো ধরিয়ে দেওয়ার পরিবর্তে তুমি তার তালে তাল দিয়ে চলেছ। যাক, আপনি আপনার বক্তব্য অকুণ্ঠভাবেই জানিয়েছেন। কাল আপনি আমার স্বামীর মহত্বের কথা বক্তৃতায় বলবেন, তাই কালকের দিনটা এসব কথা না বলে চুপ করে থাকাটাই আমার পক্ষে শোভন হবে। কিন্তু মহারাজ, আজ আমার কিছু বলবার আছে আপনাকে। সাফাই গাইতে চাও? না, কয়েকটা সত্যি কথা আপনাকে জানাতে চাই। আমার সেই পরস্খলনের পর টানা 17 বছর আপনি এস্টেটে পাবেন। ওই শ্রাদ্ধকর্ম উপলক্ষে 10 বছর আগে একবার এসেছিলেন, 2 দিনের জন্য। বোধহয় বাপুরই নির্দেশ। সে সময় এক মুহূর্তের জন্য মুখোমুখি আপনার সঙ্গে বসবার সুযোগ হয়। আর তারপরে এই আসে, কারণ অনাথালয়ের দায়টা এড়ানোর উপায় ছিল না। আসতে পারিনি, তার কারণ আমি। কারণটা কি? রাজনৈতিক ব্যস্ততা, নাকি এই কলঙ্কিনী মহিলার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার সতর্ক চেষ্টা? কোনটা? কি বলছো তুমি? বলছি, আপনার সেই ভবিষ্যৎবাণী নিশ্চিতভাবে ব্যর্থ হয়েছিল। আপনার আমাকে ঘরে ফিরিয়ে দেবার পরেও টানা 17 বছর ধরে তিনি ছিলেন একই রকম মাতাল, উচ্ছৃঙ্খল, লম্পট। লম্পট? এসবের বিন্দু বিসর্গ তো কোনোদিন আমাদের কানে এসে পৌঁছয়নি, কারণ আমি গোপনে রেখেছিলাম। দিনের পর দিন দাঁতে দাঁত চেপে লড়াই করেছি নিজের সঙ্গে। ছেলেটা জন্মাবার পর ভেবেছিলাম ও নিজেকে সূত্রে নেবে, কিন্তু সে আশায়ও যখন ছাই পড়ল, তখন নতুন লড়াই শুরু হলো। ছেলেটা যাতে বাবার আসল রূপ বুঝতে না পারে। আপনি জানেন, বাইরে থেকে কি অমায়িক ভালো মানুষেরা দেখাতো ওকে। ঘরের ভেতর বাড়ির দাসী বাঁধেরা আমার থাবা থেকে রেহাই পেত না। ঘরের মানে এই প্রাসাদে? হ্যাঁ, এইখানে এখান থেকে আমি দেখলাম ও ঝুঁকে পড়েছে আমিনার বুকের ওপর। মেয়েটা চিৎকার করছে আর বলছে, ওরা বাবা আমাকে ছেড়ে দিন, আমাকে দয়া করুন। না 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 না, এ হতে পারে না। নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। সবাই যাতে তাই ভাবে, ঘটনাটা যাতে আর না বাড়ায়, ওকে যাতে ফেরানো যায়, সে কারণে আমি সব জলাঞ্জলি দিয়েছিলাম। এরপর রাত ওর মদের আসরের সঙ্গী হতাম। উন্মত্ত প্রলাপ আর কেউ সহ্য করতাম হাসি মুখে। বমিতে ঘর ভাসিয়ে অজ্ঞান হয়ে গেলে শুয়ে দিতাম নরম বিছানা। তারপর মনকে তৎগত করার জন্য সারা রাত চরকা কাটতাম, কিতাব পড়তাম, কিন্তু কিছু লাভ হতো না। দেয়ালে মাথা করে মরতে হতো একা একা। ঈশ্বর, আমাকে বধির করে দাও। আরো আছে। শিগগিরই আমি টের পেলাম আমি না অন্তঃসত্ত্বা। মনে রাখবেন, তখনও শাদী করেনি মেয়েটা। তারপর আমি প্রতীক্ষা করলাম, এই শেষ। গোটা এস্টেটের রাশ তুলে নিলাম নিজের হাতে। সঞ্জীবকে বাইরে পাঠিয়ে দিলাম, যাতে এখানকার বিষাক্ত আবহাওয়া ওকে স্পর্শ করতে না পারে। তারপর মন দিলাম ব্যবসা আর জমিদারির তদারকি। তাই স্বামীর যা কিছু উত্তরাধিকার, এই বসত বাড়িটুকু ছাড়া সমস্তটাই খরচ করেছি আমি তোমাকে। তিনি শুধু ঘুমোতেন, পেশেন্স খেলতেন আর মদ খেতেন। আমি তার হয়ে তার পয়সায় বানিয়ে দিতাম গান্ধী আশ্রম, অতিথিশালা, অনাথালয়। নিয়মিত চিন পাঠিয়ে দিতাম আপনাকে। সর্বদয়ের কর্মযজ্ঞে ওর সামান্য প্রণাম। শেষে এই অনাথালয়। ঠিক তাই। ওর সম্পত্তি শেষ করে দিয়ে বানানো। দেখুন মহারাজ, কি আলিশান বাড়ি। দেখুন, পাপের মুখোশ কত জমকালো হতে পারে। পাপের মুখোশ? নিশ্চয়। যদি কোনোদিনও আমার স্বামীর ভুল, অন্যায় আর পাপগুলো জানাজানি হয়ে যায়, ওকে চট করে বিশ্বাস করবে না। কারণ এসব অনাথালয়, অতিথিশালা, হাসপাতাল, সভা, সমিতি, আপনাদের বক্তৃতা, জনতার হাততালি সবে তার জয় কথা ঘোষণা করে চলবে। মা, হ্যাঁ, তোমরা খেয়েছো? হ্যাঁ, আজ তো আমাদের উপবাস বাবা। ও, আমি কিন্তু 2টো স্যান্ডউইচ খাবো আর 2 প্লেট আপসা। আপসা?
মানে এই সকালবেলা। সরি মহারাজ, অভ্যেস হয়ে গেছে। তুই ঘরে যা, আমি পাঠাচ্ছি। শিরিন, 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 ছোট বাবুকে একটু স্যান্ডউইচ দাও, আমি আসছি। আমি যদি আমার নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে চাই, তাহলে কালকের অনুষ্ঠানে আমি কি বক্তব্য রাখবো, কি বলবো আমি? ও কিছু নয় মহারাজ, আপনি ঠিকই সামলে দিতে পারেন। আর তো মাত্র একটা দিন, তারপরে এই ভয়ানক দীর্ঘ প্রহসনের শেষ। এই এস্টেট থেকে, ওর স্মৃতি থেকে আমার আর আমার ছেলের চিরকালের মতো ছুটি। বৃষ্টিটা আবার ছেড়ে এলো। কি হচ্ছে অমলাবতী? আমি অমল করছি কেন? আমি দেখলাম ওরা ফিরে এসেছে, সেই আবার ফিরে এসেছে। কি দেখলেন? কারা ফিরে এসেছে? একই রকম, একই জায়গায়। আশা করি এর মধ্যে বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলেনি ওরা। অমলা, তুমি একটু শান্ত হও। দেখো, যদিও এসব ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই, তবু বলছি এটা একটা সাময়িক ব্যাপার, এটা যৌবনের উচ্ছ্বাস, একটা আমিনার প্রতি অভিযোগ করতে আমি বাধ্য হয়েছি। সে কারণেই ওর মেয়েকে নিজের কাছে রেখে মানুষ করতে চেয়েছি এতক্ষণ। কিন্তু শিরিনকে এখন বাড়ি ছাড়তেই হবে, অবিলম্বে। সে তো হবেই। কিন্তু কোথায় পাঠাবো ওকে, কোথায়? কেন? ওর বাবার কাছে। কি বললে? বাবা, আমি তোমাকে বলিনি আমিনা বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিল? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমিনাকে আমি তাড়িয়ে দিয়েছি। ওর মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকাও দিতে হয়েছিল। সেই প্রথম যখন আফজাল এখানে আসে হাসপাতালের কাজ করতে, তখন ওর সাথে আলাপ হয় আমিনা। কাজেই ও চলে যায় সোজা খিদে। আমি ওকে বলেছিলাম এক ইংরেজ নাবিকে পাল্লায় পড়ে ওর এই অবস্থা হয়েছে। দুজনে যেন এটাই বলে। ওর দুলহাকেও সম্ভবত তাই বলেছিল মেয়েটা। আমি তখন বাপুর সঙ্গে কলকাতায় চিত্তরঞ্জন সেবা সদনে অনুষ্ঠান। হঠাৎ আফজাল আমার পায়ে এসে পড়ল। ওনাকে বিয়ের আগে ওর প্রেমিকার সঙ্গে এমন আশনায় করে ফেলেছে যে তখন ভয়ে অনুতাপে হাউ হাউ করে কাঁদছে। ওটা এত বড় মিথ্যেবাদী। অমলা, অমলা, তুমি ওকে কত টাকা দিয়েছিলে? 500 টাকা। 500 টাকা? ওই টাকাটার জন্য আমার সঙ্গে এমন প্রতারণা করতে ওর লজ্জা করলো না? ওনাকে বাপুর ভাব শিষ্য ছি। আচ্ছা অনাদি বাবু, আমিও তো একটা অধঃপতিত মানুষকে বিয়ে করেছিলাম, তার টাকা আছে সেই আকর্ষণে। বলছো তুমি অমলা? আমার মা ছিলেন গরিব শুধু। গোরাবের আশ্রমে তোমরা মায়ের কাছে চরকা কাটা শুনতে। আর আমি কতই বা বয়স তখন, 15-16। আমি হা করে তাকিয়ে থাকতাম তোমার মুখে। পুরোনো কথা এখন কেন বলছো অমলা? আমি তখন নবীন ব্রহ্মচারী, আমার চোখে চোখ রাখতে ভয় লাগতো। তাই তড়িয়ে ঘড়িয়ে এত দূরে পাঠিয়ে দিলে। পাত্রটিও চমৎকার, একে ধনী, তার বাবুর ভাব শিশু, তোমার বাল্য বন্ধু। আমার মাও সাগ্রহে মত দিয়েছে। ভাবি জামাই ঐশ্বর্য দেখে আমার চোখ ফাঁকিয়ে দিয়েছে। তো আমার আফজাল বিয়ে করেছিল 500 টাকার জন্য, আর আমি 1 লাখ। ব্যাপারটা কত একই রকম, তাই না? তোমার বিয়ে হয়েছিল শাস্ত্রসম্মত ভাবে, আইন মোতাবেক, কয়েকশো সুভদ্র রুচিশীল মানুষের উপস্থিতি। হ্যাঁ, শাস্ত্র, আইন, ভদ্রতা, সুরুচি আমার
আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, এইসব রূপকে কাঁধ থেকে ছেড়ে ফেলতে না পারলে আমরা কখনো সত্যকে প্রকাশ করতে পারবো না। তার মানে স্বামীর আসল রূপটা চেপে রাখা আমার উচিত হয়, কিন্তু আমি খুব ভদ্র ছিলাম, খুব রুচিশীল। আমি খুব ভীতু। যদি আমি সত্যি সাহসী হতাম তাহলে সঞ্জীবকে ডেকে বলতাম, শোনো বাছা, তোমার বাবা ছিলেন একজন আপাদমস্তক মাতাল লম্পট ভোগী স্বার্থপর মানুষ। অথচ তুমি তা করনি, বরং তার উল্টোটাই করেছো। অজস্রবার আমি চিঠিতে লিখেছি বাবার মহত্ব আর দানশীলতার কথা। কি করেছো? পিতামাতাকে সম্মান করা প্রত্যেক সন্তানের কর্তব্য। তোমার সন্তান যাতে সেই আদর্শ থেকে বিচ্যুত না হয়। কিন্তু সত্য আদর্শ, এই আদর্শর কথা বলছি। আর আমি বলছিলাম আমার ভীরুতা। যদি সত্যিই সে সাহস নিজের মধ্যে সঞ্চয় করতে পারতাম, তাহলে সঞ্জীবকে ডেকে বলতাম, তুমি শিরিনকে বিয়ে করো, অন্তত সঙ্গিনীর মর্যাদা দাও, শুধু প্রহসন করো না। রাজনারায়ণের ছেলের সঙ্গে একটা মুসলমান, তাছাড়া অমলা, ওদের মধ্যে যা সম্পর্ক, তুমি পাগল হয়ে গেছো। তোরা যদি সত্যি পরস্পরকে ভালোবাসে, ভালোবাসা, ভালোবাসা, কি আপনি ভালোবাসা বলেন? মানবী মহারাজ, আপনি সত্যি মনে করেন সব দম্পতি জাতি বর্ণ গোত্র মেনে শাস্ত্র মতে আইন মোতাবেক বিয়ে করেছে, তারা পরস্পর সবাইকে খুব ভালোবাসে? না, প্রত্যেকের মধ্যে এমন পবিত্র নিবিড় সম্পর্ক আছে আমি তা মনে করি, কিন্তু দাম্পত্য আদর্শ অনুযায়ী সেটাই হওয়া উচিত। আপনি নিজেকে ভীতু বলছেন, অথচ আমি ভীতু। আমি সব সময় ভয় কুকড়ে থাকি। ভীতেরা আমাকে ঘিরে থাকে। সকালে সঞ্জীব আর শিরিনকে দেখে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আসলে আমরা সবাই প্রেম, শুধু বাপ মায়ের কাছ থেকে নয়, যুগ যুগ ধরে চলে আসা আরো অনেক অন্ধবিশ্বাস, অন্যায় কর্তব্য, ভুল আদর্শ আমরা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি। সেগুলো সবসময় জ্যান্ত থাকে না, কিন্তু তার শিকড় থাকে। সুযোগ পেলেই ঘাড়ে চেপে বসে, ফুটে বেড়ায় সারা সমাজে, আমাদের মনে, ভাষায়। একটা খবরের কাগজের পাতা উল্টালেও আমি দেখতে পাই লাইনের ফাঁকে ফাঁকে প্রেতেরা শুয়ে আছে। সারা সমাজটা ছেয়ে গেছে বালির কণার মতো। জঘন্য বইপত্রগুলো পড়ে এসব কথা আপনার মাথায় ঢুকেছে? মোটেই না, বরং আপনি আমাকে এসব ভাবতে বাধ্য করেছেন। আমি? আপনারা সবাই মিলে যখন আমাকে ন্যায় আর আদর্শের সঠিক রাস্তায় ফিরিয়ে দিলেন, যে অন্যায়ের বিরুদ্ধে আমার সমস্ত দেহ মন বিদ্রোহ করে উঠেছিল, তাকে মেনে নেওয়াটাই কর্তব্য বলে বুঝিয়ে দিলেন, সেদিনই আমি বুঝেছিলাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন উত্তরাধিকার আপনারা রেখে যাবেন। মহারাজ, আমি শুধু একটা সেলাই খুলতে চেয়েছিলাম, ধীরে ধীরে সমস্ত সেলাইগুলোই খুলে গেল। আমি বুঝতে পারলাম সবটাই আসলে একই সুতোয় বোনা। অমলা ভগিনী, আমি নিজেকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছি, আপনাকে স্বামীর ঘরে ফেরত পাঠিয়েছি। এই আমার অপরাধ হয়তো, তাই, কিন্তু তার জন্য যে আমাকে নিজের সঙ্গে কি কঠিন লড়াই করতে হয়েছে আপনি জানেন না। শেষ পর্যন্ত আপনি পারেননি, কিন্তু আমি নিজেকে জয় করতে পেরেছি। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসোবর্জং রসোপাহস্য পরম দৃষ্টরা নিবর্ততে। কে কে? মাফ করবেন, নকল দারোয়ান কাউকে দেখতে পেলাম না, তাই। ঠিক আছে, কিছু বলবে? জি, আমি মহারাজকে দুটো কথা বলতে চাই। বলে ফেলো। মহারাজ, এখানে আমার কাজ সব শেষ হয়ে গিয়েছে। ম্যানেজার বাবু সব দেখে শুনে আমার পাওনা গন্ডা মিটিয়ে দিয়েছে। আমি আজ রাতের গাড়িতেই সাতগাঁয়ে চলে যাব। তো গাড়ি তো ধরেন সেই শেষ রাত্রিরে। তো আমি বলছিলাম কি, যদিও কাল বড় করে সভা হবে, কিন্তু আজ সন্ধ্যের পর আমি আশ্রমটা যারা বানালো সেই সব মুটে মজুর মিস্ত্রি সবার হয়ে বলছি, আমরা তো কালকে কেউ থাকবে না, তাই কথাটা কি আফজাল? যদি একটা উপাসনার বন্দোবস্ত করা যায় ছোট করে,
আপনার মতো মানুষ রয়েছে, আপনি ওদের নিয়ে দুটো কথা বলবেন, দু একটা ভোজন হবে, প্রার্থনা হবে। ওরা তো সবাই পাপী তাপী দুঃখী মানুষ। আর তুমি যে আমিও দুঃখী মানুষ। পাপী নও? উপাসনার আয়োজন করতে হলে নিজের কাছে পবিত্র থাকতে হয় আফজাল। জি, কিন্তু ধরেন গরিব মানুষেরা পেটের জ্বালায় ওইসব বিবেকের কথাটা সবসময় দিমাগে রাখতে পারে না, তাই নিজের বুকে হাত দিয়ে একটা সত্যি কথা বলো তো আফজাল, শিরিন তোমার কি? কেন কেন কি কি বলেছে সে? এ কিছু বলেনি, আমি জিজ্ঞাসা করছি। তুমি সত্যি শিরিনের বাবা? চুপ করে থেকে কোনো লাভ নেই আফজাল। বাড়ি ছেড়ে যাওয়ার আগে আমি না তার বৌরানীকে সব সত্যিটাই জানিয়ে গিয়েছিলাম। জানিয়ে গেছিল, কিন্তু কিন্তু আমার কাছে সে আল্লাহর নামে কসম খেয়েছিল কথাটা আর কেউ জানে না। আর সেই জন্যই তুমি পুরো ব্যাপারটা বেমালুম আমার কাছে ছিলে। সারাদিন রাত উপোস আর প্রার্থনার পান করলে, আমার সাথে এরকম প্রতারণা করলে আফজাল। আমি তোমার কত উপকার করেছি। মহারাজ, গুস্তাখি মাফ করবেন, কিন্তু আপনি যদি ওই রকম আমিনার মতো অবস্থায় পড়তেন তাহলে আরে তোবা তোবা, আপনি কেন অমন অবস্থায় পড়বেন? আপনার কথা তো আলাদা, কিন্তু ধরেন কেউ যদি অমন অবস্থায় পড়ে যেতে সে দুনিয়ার কাছে ছোট হয়ে যাবে, তাহলে কি সে সেটা চেপে রাখার চেষ্টা করবে না? আর ওই রকম অবস্থায় একজন দুঃখী লাওয়ারিস মেয়ের পাশে দাঁড়ানো কি একজন পুরুষ মানুষের কাম নয়? আর তারপরেও সেই পুরুষ মানুষ ওই মেয়ের লজ্জার কথা সবাইকে বলে বেড়াবে। বেচারি আমি না, খুবসুরত আপনি ছাড়া কারোর দিকে তাকাতো না। যে নাবিকটা, যে ইংরেজ নাবিকটা পেট বাঁধিয়ে দিয়ে গিয়েছিল, সেও নিশ্চয়ই খুবসুরত ছিল। আর আমি এটাই তো ইবলিশের বাচ্চা, তার উপর একটা বাপ খোঁড়া। আপনি তো জানেন মহারাজ, আমার মাটা কি করে খোঁড়া হয়ে গিয়েছিল। হ্যাঁ, তুমি বস্তিতে দাঙ্গা থামাতে গিয়েছিলে, একটা মাস্তান তোমার পায়ে সরকি চালিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো আমাকে পছন্দ হওয়ার কোনো কারণ ছিল না। আমি কিন্তু তার তো জমিনের পা রাখার মতো কোনো জায়গা ছিল না। সে যখন কাঁদতে কাঁদতে ওই নাবিকটার প্রকৃতির কথা আমাকে জানালো, আমি বললাম, তুমি নিজেকে গুণাগার কেন ভাবছো? সে তো এখন খুশ সালামত সমুদ্রে ভেসে বেড়াচ্ছে, তা তুমি নিজেকে গুণাগার কেন মনে করছো? পরবর্তীকার তোমাকে রেহেম করবেন। তারপর আমি ওকে আমার কাছে থাকতে দিলাম, নিকাহ করলাম। আপনার মেয়ের বাড়িতে ওর একটা বুড়ির মতো টুকটুকে ভীতি হলো। আমি আমি ওর লজ্জার কথা কাউকে জানতে দিইনি মহারাজ। শিরিনকে চিরকাল নিজের ভীতি বলেই মনে করেছি। আমিনের টাকাগুলো তো তুমিই আত্মসাৎ করেছিলে আফজাল। টাকা? হ্যাঁ, 500 টাকা। আমি না, আমাকে কয়েকটা নোট দিতে এসেছিল, কিন্তু সে তো আমি নিইনি মহারাজ। না, আমি বলেছিলাম ওটা তোমার কাছে রেখে দাও, মেয়েটাকে মানুষ করতে কাজে লাগবে। তাই তো লেগেছিল মহারাজ। আমিনার যখন ইন্তেকাল হলো, শিরিন তখন 6 বছর। তারপর তো বহুরানী ওকে নিয়ে, আমি তার লজ্জার কথা কাউকে জানাইনি মহারাজ। হয়তো আমি না কাজটা ঠিক করেনি, হয়তো ওই টাকা ওই সারা নাবিকটার মুখের উপর ছুঁড়ে ফেলাই উচিত ছিল। কিন্তু
কিন্তু আমরা কি করবে মহারাজ, সে তো তখন মাঝ দরিয়ায় ভাসছে। আমার গুস্তাখি মাফ করবে। না আফজাল না, বরং উল্টো, তুমি আমাকে ক্ষমা করো। আমি আপাত মস্তক তোমাকে ভুল বুঝছিলাম। আরে তোবা তোবা, আপনি এমন কথা বললে আমার গুনাহ আরো বেড়ে যাবে। না আফজাল না, তুমি যা করেছো তা খুব কম মানুষই করতে পারে। আমি তোমাদের প্রার্থনা সভায় যাব। জি, আর তোমার যদি অন্য কোনো কাজে আমাকে প্রয়োজন হয়, তুমি নির্দ্বিধায় আমাকে জানাতে পারো। জি মহারাজ, মহারাজ আমি নিজের মজুরি থেকে একটু একটু করে বাঁচিয়ে কিছু টাকা জমিয়েছি। ভাবছি তা দিয়ে ওই চাটকায়ে একটা সরাইখানা বানাবো, মানে এক ধরনের আশ্রম আর কি। জাহাজের মাঝি মাল্লারা আসবে, যাবে, খাবে। আমার যদি কাছে তারা ঠাঁই পায় তো আমি তাদের নজরে রাখবো। বাপুজির বাণী তাদের শোনাবে। এটা খুব ভালো কথা আফজাল। কিন্তু আমার কাছে যদি আরো কিছু টাকা থাকে। চিন্তা করছো কেন? আমি তো আছি। কাজটা ভালো হলে স্বয়ং ঈশ্বরই পয়সা চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে আফজাল, আমরা বুঝতে পেরেছি। তুমি এখন এসো। আমি যাচ্ছি শিরিনকে দেখবে। মেয়েটার কথা বলে আমার দিমাগ খাক হয়ে যায়। দেখলে তো অমলা, মানুষকে বিচার করতে হলে কতটা সাবধান হতে হয় আমাকে। এইরকম একটা সৎ মানুষকে আমরা কি না কি ভাবছিলাম। অনাদি বাবু, তুমি যতই বুড়ো এখনো ছেলে মানুষ রয়েছে, আর চিরকাল তাই থাকবে। আমি ছেলে মানুষ? কেন জানি না, আজ তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিতে কি হচ্ছে কি অমলা? ভয় পেলে? অমলা বহিন, কাগজপত্রগুলো আমার জিম্মাতে আমি এখন আসি। সুযোগ পেলে রাতের বেলায় একবার ঠুঁড়ে গেছে। তুই এখানে কতক্ষণ? আমি ওই ওপরে সিঁড়ি ঘরে বসে পাইপ টানছিলাম। মহারাজ চলে গেছে। হ্যাঁ, এক্ষুনি ওই আশ্রমের দিকে গেল। কিন্তু বাবা সঞ্জীব, তুই এত মদ খাস না। মা, আমার কি হয়েছে বলো তো? আজকাল কোনো কাজেই আমি আর ঠিক মতো মন বসাতে পারছি না। আমার কাছে এসে একটু বস আয়। আচ্ছা মা, আমি এখানে এসেছি বলে তুমি সত্যি খুশি হয়েছো? শোনো কথা, আমি না তোর মা? কিন্তু এতকাল তো আমাকে ছাড়াই তুমি দিব্যি থাকতে পেরেছো মা। সঞ্জীব, আমি থাক মা, ও প্রসঙ্গ থাক। আমি বরং তোমাকে একটা অন্য কথা বলি। কথাটা তোমার জানা খুবই দরকার। আমি চিঠি লিখে জানাতে পারতাম, কিন্তু সঞ্জীব, আচ্ছা মা, ধরো যদি আমি আর কোনোদিন তুলি না ধরতে পারি, যদি আমাকে মরার মতন একটা বিছানায় শুয়ে থাকতে হয়, যদি আচ্ছা মা, মা তুমি কি মনে করো আমি একটা লম্পট? সঞ্জীব, কেউ তোমার সম্পর্কে এই কথা বিশ্বাস করবে না বাবা। তাহলে এমন হলো কি করে? কি হয়েছে? বছর 7-8 আগে হঠাৎ মাথা ঘোরা শুরু হয়। আমি প্রথমে পাত্তা দিইনি, তারপর ধীরে ধীরে আমার হাত পা গুলো কেমন যেন সব কুঁকড়ে যেতে লাগলো। আমি কাজ করতে পারছিলাম না। এখনই কিছু ভাবতে গেলে আমার মাথা ঘুরতো, আর শরীরটা কেমন কেমন যেন পাক খেত, আর
তারপরে শুরু হতো যন্ত্রণা, মনে হতো মাথার পেছন থেকে ঘাড় পর্যন্ত কেউ একটা লোহার স্ক্রু ঢুকিয়ে প্যাচ কষে যাচ্ছে। কি ভয়ঙ্কর! হ্যাঁ, দেখিয়েছিলাম মা, খুব খুব বড় ডাক্তার। আমার কষ্টের কথা শুনে তিনি আমার পরিবার, আমার জীবনযাপন সম্পর্কে নানান প্রশ্ন করলেন, তারপর বললেন, ভিউস এটিএ বিপে তেলা দেশোস। তুমি একটা পোকাই খাওয়া মানুষ, আর এই রোগটা এসেছে তোমার জন্মসূত্রে। বললেন, বাবারা যে পাপ করে, ছেলে মেয়েদেরও নাকি সেই পাপের ফল ভুগতে হয়। হ্যাঁ, কিন্তু মা, আমি বাবাকে ডাক্তারকে সব কথা, বাবার কথা বুঝিয়ে বললাম। মা, আমার বাবার খ্যাতি, আদর্শবাদ সব শুনে তিনি মানতে বাধ্য হয়েছিলেন যে তার রোগ নির্ণয়ে ভুল হয়েছিল। মা, ভুল। আর তারপরে আমি জানতে পারলাম আমার দ্বিতীয় সম্ভাবনাটার কথা, জানতে পারলাম আমার আসল অসুখটা কি। যার জন্য আর কেউ নয়, আমি নিজে। ওই আনন্দ ঝলমলে আর্টিস্ট বন্ধুদের সাথে মিশতে যাওয়াটা আমার উচিত হয়নি মা, কারণ আমি জানি না আমি তোমাকে সবটা বুঝিয়ে বলতে পারবো কিনা, কিন্তু আমার নিজের স্বভাবের মধ্যেই এমন একটা কিছু আছে যে আমাকে ওই অন্ধকারের দিকে টানে। ডাক্তার বললেন, এভাবে চলতে থাকলে ধীরে ধীরে আমার কাজের ক্ষমতা, কল্পনা শক্তি সব কমে যাবে। মাগো, যদি আমার এই অসুখের জন্য আমি অন্য কাউকে দায়ী করতে পারতাম, তাহলে হয়তো আমি বেঁচে যেতাম। না, আমি তোমাকে কিছু লুকোচ্ছি না। তবে একটা কথা, আগে তুমি আমায় বলো যে আমি যদি তোমার কাছ থেকে কিছু চাই, তুমি কোনোভাবে আমার সবকিছুই তোর, সঞ্জু। ওই শিরিন, ওই খাবার ঘরে দেরাজের মধ্যে একটা আমসাপের বোতল রাখা আছে, একটু এনে দিতে পারবে? মা, এই শিরিনকে তোমার কেমন লাগে? হ্যাঁ, মানে চমৎকার মেয়ে, তাই না? সঞ্জীব, শিরিনকে আমি যতটা চিনি তুই ততটা চিনিস না। এরকম মধ্যে অনেক রকমের গোলমাল রয়েছে। কিন্তু মা, ও এত বাহ, চমৎকার। এখানে অবশ্য একটা গ্লাস আছে, তবু এটাও থাক। আলোটা জেলে দেখবো? দাও। সঞ্জীব, শিরিনকে আমি স্নেহ করি, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। ক্ষতি? মায়ের শিরিনী একমাত্র মানুষ যে আমাকে মুক্তি দিতে পারে। বলছো সেই একাকিত্ব, এই মানসিক চাপ আমি আর সহ্য করতে পারছি না মা। কেন? আমি তো আছি। হ্যাঁ, সে কথা ভেবেই আমি এখানে ফিরে এসেছিলাম। মা, তুমি তো আমার সবচেয়ে বড় বন্ধু, কিন্তু এই বাড়িতে থেকে আমার আর বিশেষ কিছু লাভ হবে না। এবার আমাকে একটা অন্যরকম জীবনযাপন করতে হবে, আর সেটা তোমার চোখের আড়ালে হওয়াই ভালো। তুই অসুস্থ। আমি অসুস্থ, কিন্তু অসুখটা কি মা? ভয়, নিজের কাছ থেকে পালিয়ে বেড়ানো। মা, তোর তো একজন সঙ্গীর প্রয়োজন, তাই না? কিন্তু তুমি তো কখনো খাওনি। আজ তোমার উপবাস। আচ্ছা সঞ্জীব, শিরিন নিজেই তোমাকে কিছু বলেছে? না মা, আসলে আমি এর আগে যখন বাড়ি এসেছিলাম তখন ওর বয়স কত, ওই 12 কি 13, তাই না? ও আমাকে প্রায় প্যারিসের কথা জিজ্ঞেস করতো, আমি ওকে টুকটাক উত্তর দিতাম। একদিন খেলার ছলে ওকে জিজ্ঞেস করলাম, তোমার বুঝি প্যারিস যেতে খুব ইচ্ছে করে? ও লজ্জায় লাল হয়ে বলল,
করেই তো। আমি ওকে বললাম বেশ বেশ, তাহলে তাহলে আগে ভাষাটা শেখো। এই বলে আমি ওকে একটা ফ্রেঞ্চ প্রাইমার কিনে দিয়েছিলাম মা। তারপর যথারীতি ভুলে গিয়েছিলাম ওর কথা। ওকে তো ভুলেনি মা, ওকে তো ভুলেনি। এবার আমি এখানে আসার পর ওকে প্রশ্ন করলাম, কি আমি এখানে আসায় তুমি খুশি হয়েছো তো? ও বললো, সে তো হয়েছি, কিন্তু আমার ওদের যাওয়ার কি হলো? মা, ও মা, ওকে ওকে এবার এখানে ডাকি। তুমি তুমি অবশ্যই মা। আমার বাক্যটাকে সত্যি বলে ধরে নিয়েছে। সত্যি সত্যি প্রাণপণ অধ্যাবসায় ও ফরাসিটা শিখতে পেরেছে মা আমার দেওয়া ওই ফ্রেঞ্চ প্রাইমার থেকে। আজ দুপুরে সিঁড়ি ঘরে ওকে আমি দু হাতের মধ্যে ধরেছিলাম, দেখলাম ওর চোখ দুটো যেন বাঁচা আনন্দে ভরপুর। বাঁচা দাঁড়াও, তুমি ওকে কি বললে? আর একটা গ্লাস আনতে বললাম মা, ওর জন্য। ও আচ্ছা, যাও নিয়ে এসো। Will you play Mademoiselle? মা, মা ওর হাঁটার ধরনটা লক্ষ্য করেছো? কেমন যেন দৃঢ় পায়ে হাঁটা, নিজের উপর আস্থা রেখে ওই পাটে, একমাত্র ওই পাটে, ওই পাটে। সঞ্জীব, তুমি বুঝতে পারছো না, অসম্ভব। কেন কেন? এই এই তুমি আমায় বলে তুমি আমার জন্য সব করতে পারো? হ্যাঁ? এসো শিবা, বসো। সঞ্জীব বোধহয় কিছু বলতে চায়। না না মা, আমি আসলে বেঁচে থাকার একটা সার্থকতা খুঁজছি, একটা আনন্দ খুঁজছি, কিন্তু এই বাড়িতে থাকলে আমি সেটা আর পাবো না। কেন? আমার বাঁচা মানে তো কাজ, আঁকার কাজ। অথচ বাবা মারা যাওয়ার পর তোমার চিঠি পড়ে মনে হতো এখন আমি এই বাড়িতে এসে দেখতে পাচ্ছি যে এ বাড়িতে আর কোনো কাজ নেই মা। তোমারও নেই, তোমার সব উত্তরণ যেন ফুরিয়ে গেছে। জীবনটা যেন একটা অভিশাপ, পাপের দেনা শোধ করে চলা। আমি যেন বসে আছি অস্ত্র নিয়ে, সে নদীর ঘাট কোথায়? ওদেশের মানুষেরা কিন্তু এরকম নিশ্চেষ্ট নয় মা। তারা হাসে, স্ফূর্তি করে, এই ন্যায় নীতি নিয়ে এত মাথা ঘামায় না। সুখটা ধরা পড়ার আগে আমি যতগুলো ছবি এঁকেছিলাম তার মধ্যেও আনন্দ ছিল, মজা ছিল, ছুটির মজা ছিল, রঙের হোলি খেলা ছিল না তো। কিন্তু এখন এখানে থাকতে আমার ভয় করে মা, ভয় করে। ভয়টা ঠিক কিসে? ঠিক জানি না, তবে হয়তো আমার এসব ভাবনা চিন্তার কদর্য সব ব্যাখ্যা করা হবে। তোমার বন্ধু স্বজনেরা সবাই হয়তো ভুল বুঝবেন, আমাকেও তোমাকেও। ভালোই হয়েছে শিরিন এখানে আছে। আজ আমি তোমাদের সব সব অমলা, অমলা বহিন, বলছি যে ও বাড়িতে তো ইলেকট্রিসিটি নেই। ওরা কয়েকটা বাতি জ্বালিয়েছে ঠিকই, কিন্তু তাতে আধার কাটছে না। যদি কয়েকটা বাতি পাওয়া যায়। আমি আনছি। শিরি, তোমার হাতে একটা ফাঁকা গ্লাস কেন? মাফ করবেন মহারাজ, আমি আসছি। কিছুক্ষণ আগে আমার সঙ্গে আফজালের কথা হচ্ছিল। আমার মনে হয় শিরিনকে ওর সঙ্গে যেতে দেওয়া উচিত। সঞ্জীব, তুমি বোধহয় জানো না আফজাল চাটগাঁয়ে একটা সরাই। আমাদের ঠিক সরাই নয় মহারাজ, শিরিনকে যে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? প্যারিসে আমার স্ত্রী হিসেবে, অবশ্য যদি ওর কোনো আপত্তি না থেকে থাকে। কমলা বহিন, আপনি শুনতে পাচ্ছেন? পাচ্ছি, কিন্তু এমনটা মনে হয় করবে না। মানে ওরা নিজেরাই পিছিয়ে আসবে। আমার মুখ থেকে সবটা শুনবার পর। না
না না, আপনি আপনি ওদের এসব বলতে পারেন না। আমাকে বলতেই হবে। কি ভাবছেন মহারাজ? হ্যাঁ, ভাবছি স্বাধীনতার কথা। না, আজ মাঝরাতে নেহেরুজি ভাষণ দেবেন, রেডিও শুনবেন না। না, কেন? বাপুজি মুখ হয়ে গেছে, তো আমাকে তো কালকের সভায় কিছু বলতে হবে। ভাবছি কি বলবো। কি বলবে? সঞ্জীব, তুমি গীতা পড়েছো? গীতা? না। অথচেততমেমং ধর্মং সংগ্রামং না করিষ্যসি ততঃ সধর্মং কীর্তিঞ্চ হিত্বা পাপমব্যপসসি। तथा यशन्ति ते हृव्यं सम्भावितस्व च कीर्ति मरणादतिरिच्यते भयात्रणादुपरतं वंश यन्ते तं महारथा येषां च त्वं बहुमतो भूत्वा यशसि राघवम्। And now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. A moment comes, which comes but rarely in history, when we step out from the old to the new, when an age ends, and when the soul of a nation, long suppressed, finds utterance. এসব কি হচ্ছে? অনাথালয়ে যে আগুন লেগে গিয়েছে ছোট বাবু। আগুন? মা কোথায়? জানি না, হয়তো হয়তো ওইদিকে দৌড়াচ্ছেন। বাবার অনাথালয়? আশ্রম? শিরিন, শিরিন তুমি এখানে থাকো, আমি আসছি আসছি। অমলা, অমলা, অমলা বহিন। ও শিরিন, আমার জীবনে এমন ভয়ঙ্কর রাত এর আগে কখনো আসেনি। মহারাজ, মহারাজ কিছুই কি আর বাঁচানো যাবে না? কিছু না, কিছু না। প্রথমে উপাসনা কক্ষ, তারপর সেখান থেকে আগুন ছড়ালো প্রার্থনা গৃহে, আর এখন আশ্রমটাও দাউ দাউ করে চলছে। তো আগুনটা লাগলো কি করে? হ্যাঁ, আমি কি করে জানবো? আমাকে কেন জিজ্ঞাসা করছো? বরং তোমার আব্বাকে কি জিজ্ঞাসা করো। সে যেভাবে অসাবধানে দেশলাই জ্বালায়। আব্বা? কেন কেন কি করেছে সে? আমাকে পাগল করে দিচ্ছে শিরিন। মহারাজ, তুমি এখানেও আমার পিছু ধাওয়া করেছো। মহারাজ, আপনাকে তো এখন দরকার। প্রার্থনা শেষে সবাই যখন শুতে যাচ্ছে তখনই তো আগুনটা লাগলো মহারাজ। কি কি হয়েছেটা কি? বিটিয়া, আমরা ওকে ধরে ফেলেছি। আমারই গতিতে এত বড় একটা ঝামেলার দায় মহারাজের কাঁধে গিয়ে পড়লো। ভাবতে আমার শরমে মরে যেতে ইচ্ছে করছে। আফজাল, আমি নিশ্চিত। আমিও নিশ্চিত মহারাজ, নিজের চোখে দেখেছি। আপনি বাতিটায় ফু দিয়েই কাঠের গাদারে ছুঁড়ে দিলেন, তখনও বাতিটা নেভেনি। আর এই কথাটা তুমি সবাইকে বলে বেড়াচ্ছ। তো আফজাল, আমি ওভাবে কখনো বাতি নেভাই না। কথাটা বলে বেরানো আমার উচিত হয়নি, কিন্তু তখন আমার
দিমাগ বিলকুল গড়বড় হয়ে গিয়েছিল। কোন সত্যিটা বলা উচিত আর কোনটা না সোচ সামাজ ছিল না মহারাজ। একদম চুপ। তার উপর সন্ধ্যেবেলায় আপনি নিজের মুখে বললেন যে বাড়িটার বীমা পর্যন্ত হয়নি। এখন কি ভয়ানক বিপদ বলুন তো মহারাজ। আর বিপদ? কিসের বিপদ? মহারাজ, এই স্টেটে অনেকে অনেক সময় দাওয়াত দিয়েছে, কিন্তু আপনি কখনো আসেননি। আর এতদিন পর আপনি এই স্টেটে পা রাখলেন, এসে একটা না বীমা হওয়া অনাথালয়ের উপর একটা জ্বলন্ত মোমবাতি আপনি ছুটবেন। আমি বাতি ফেলিনি আফসার। কিন্তু লোকের মুখে তো তাই রুটেছে মহারাজ। এখন কাগজওয়ালাকে কি রোটাবে? তারপর ধরেন ওটা তো পাবলিকের সম্পত্তি, স্বাধীন গভর্নমেন্ট একটা নিশ্চয়ই এনকোয়ারি করাবে। তারপর কোন নেতা কোন খান থেকে যে কি কাছে নোড়াবে। আচ্ছা মহারাজ, আপনার সঙ্গে কি সিংহবাবুর কোন পলিটিক্যাল গন্ডগোল? ঈশ্বর, অভিসন্ধি। আমি এই চক্রবহ থেকে কি করে মুক্তি পাবো? আমি ভাবছেন কেন মহারাজ? আমি তো আছি। তুমি আপনার সেবক আফজাল মিয়া। তুমি কি করতে পারো আফসার? মহারাজ, এর আগেও তো অনেক কুকীর্তির দায় আমি মাথার উপর নিয়েছি শুধুমাত্র মহব্বতের খাতিরে। কি নেই মহারাজ? আফসার, আফসার, তুমি ঈশ্বরের দূত হয়ে এলেন। মহারাজ, মহারাজ, আপনি শুধু আমার ওই চাটকায় কারবারটা একটু মদত দেবেন। সেটাও তো ঈশ্বরেরই কাজ। নিশ্চয়ই, নিশ্চয়ই তুমি আমার উপর সম্পূর্ণরূপে আস্থা রাখতে পারো। জি, কিন্তু আজ রাতে তোমার চাটকায় যাওয়া চলবে না। তুমি কাল ভোরে আমার সঙ্গে কলকাতায় যাবে পরীক্ষা। জি জি মহারাজ। আমাকে কিছুতেই আপনার সামনে থেকে টেনে আনতে পারলাম না। অমলা, অমলা, ওই আপনি এসেছেন? আপনি তো আপনারা এখানে? ভালোই হলো মহারাজ। কি বলে, আপনাকে আর বক্তৃতা দিতে হবে না। হ্যাঁ, ভালোই হলো হয়তো। আপনি কি কাল কলকাতা ফিরবেন? হ্যাঁ, ভোরের গাড়িতে। দলিল পত্রগুলো যদি আগুনের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে ওগুলো সঙ্গে করে নিয়ে যাবেন। আমি পরে একটা ওকালতনামা পাঠিয়ে দেব। আর হ্যাঁ, ওই জমিটা এবং টাকা পয়সার ব্যাপারে আপনার যা অভিরুচি তাই করব। আমি আর এসবের মধ্যে থাকতে রাজি নই। জমিটা ভূমিহীন কৃষকদের মধ্যে বিলি করে দেওয়া যেতে পারে। ব্যাংকের টাকাটা তাদেরকে কৃষি ঋণ বা এককালীন অনুদান হিসেবেই দিয়ে দেওয়া যেতে পারে। এটা আপনার সমস্যা মহারাজ, আমি আর এসবের মধ্যে নেই। ঠিক আছে বলুন, ভালো থাকবেন। চলো আফসার। আপনার ঈশ্বর আপনাকে ভালো রাখুন। যাবি আমার সঙ্গে? না, যদি কখনো আমার জন্য তো দিলে দরদ আসে, আঁখে পানি আসে, তো চাটগায়ে হাজির হোস। আমি আশ্রমটার নাম রাখবে রাজনারায়ণ অতিথি নিবাস। যদি আমার মর্জি মতো চালাতে পারি, সেটাই হবে বুড়ো বাবুর আসলি মানের জায়গা। আমি চলি, চলে রাজনারায়ণ অতিথি নিবাস, সেটা কি? ওই যে সরাইটার কথা মহারাজ সন্ধ্যাবেলা বলছিলেন। ও সত্যি যদি ওই নামটা রাখে তাহলে তো বাড়িটা পুরো ছাই হয়ে যাবে।
বাবার কোনো স্মৃতি অবশিষ্ট থাকবে না। যেমন দেখো আমিও পড়ছি, আমিও পড়ছি। কথা নেই, চল ভেতরে গিয়ে চোখে মুখে জল দিয়ে একটু ঘুমিয়ে নি। না না মা, রাতের পর রাত আমি শুধু ঘুমানোর ভান করি মা। আজ তো আলোই, তো আমি তো কিছুক্ষণ পরেই আমি ঘুমিয়ে পড়তে পারবো, কিন্তু এখনই নয় মা। ও মা, তোমার কি ঘুম পাচ্ছে? আমার পাশে তো বসো না, আমার পাশে তো বসো, বসো বসো। শিরিন, শিরিন, তুমি বসো বসো। আচ্ছা তুমি আমায় সঞ্জীব বলে ডাকো না কেন? কি মা কিছু মনে করবে? এই তোমার ভয়? বসো শিরিন, তুমি হয়তো খুব শিগগিরই ওকে নাম ধরে ডাকবার অধিকার পাবে, তবে আমি যা বলবো সবটা শোনবার পর কি করণীয় তা তোমাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আমি কিছু শুধু শুনছি বুকের উপর যে পাথরটা চেপে বসে আছে, আমি সেটা নামিয়ে দিতে পারি। সত্যি সত্যি পারবে মা? চেষ্টা করো। ছোটবাবু আপনার শরীর খারাপ করছে? চুপ 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 চুপ। এখন শুধু মা কথা বলবে। মা মা মা। সুজিত, তুই সেদিনকে বাঁচার আনন্দের কথা বলছিলি, তোর বাবাও তাই চেয়েছেন। এর আগে তিনি যখন কলকাতা থাকতেন সারাদিন কত ব্যস্ততা, রাজনীতি, বোর্ড মিটিং, ব্যবসা, কত উৎসাহ, কত উদ্দীপনা। কিন্তু বিয়ের মাত্র 6 মাসের মধ্যে বাপুজির নির্দেশে তিনি এই মফস্বলে চলে এলেন। জেল তালুকে বসে গ্রামোন্নয়নের কাজ করতে হবে, এই ছিল নির্দেশ। এখানে বন্ধু বলতে কতগুলো মোসাহেব আর আমোদ বলতে তুই বলছিলি না এখানে থাকলে বেঁচে থাকার কোনো আনন্দ, কোনো সার্থকতাই তুই খুঁজে পাবি না। বাবাও তাই ভাবতেন, তাই তিনি এগিয়েছিলেন অপচয়ের পথে। স্বাস্থ্যের অপচয়, যৌবনের অপচয়। আমি তাকে কোনো পথ দেখাতে পারিনি সঞ্জীব, বরং তার জীবনটাকে আমি আরো দুর্বিষহ করে তুলেছিলাম। আসলে আসলে ছোট থেকে ছোট ছোট নীতিবাক্য ছাড়া আমি তো আর কিছু শিখিনি। জন্মের আগে থেকেই ব্যাধিটা ওর মধ্যে বাসা বাঁধছিল। ধীরে ধীরে লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। ক্রমে ক্রমে তিনি নিজেকে বেআপ্র করে ফেলেন। আমার সামনে জড়িয়ে ধরেন, আমি ডাকেন আম্মা। শিরিনের জন্মের আগেই আমি না বাড়ি ছেড়ে চলে গিয়েছি, কিন্তু সঞ্জীব একটা কথা নিশ্চিত ভাবে বলতে পারি, বাড়িতে কাল অধিকার তোর যতটা, শিরিনের ততখানি। তার মানে আমার আম্মি ছিল এই বাড়িতে। কোথায় যাচ্ছ শিরিন? শুধু হাত দেখা নেব, তাছাড়া আর কিচ্ছু চাই না। আমাকে যে এখন এই বাড়ি থেকে চলে যেতে হবে। বাবার কথাটা শুনে খুব ধাক্কা লেগেছে জানি। না 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 মা, হ্যাঁ হ্যাঁ ধাক্কা একটা লেগেছিল, কিন্তু আমি নিজেকে সামলিয়ে নিয়েছি। এটা এখন আমার কাছে একটা তথ্য মাত্র। যে আমার এই বাবা এই অসুস্থতার জন্য দায়ী, এর বাইরে আর কিচ্ছু না। কোনো অনুভূতি নেই, শ্রদ্ধা বা অশ্রদ্ধা কিচ্ছু না। সত্যি কথা বলতে কি, তাকে তো আমি চিনি না। তিনি একটা বানিয়ে তোলা মূর্তি মাত্রা। সত্যি সত্যি চলে যাবে শিরিন, এটা তোমার বাড়ি হওয়া সত্ত্বেও। ছোটবাবু, না, আপনাকে তোমাকে নিশ্চয়ই এখন সঞ্জীব বলে ডাকতে পারি। ভালো ভালো
তোমার অসুখের কারণটা শুনলাম। অসুখটা যে কি তাও দিব্যি বুঝতে পারছি। তাছাড়া আমাদের মধ্যে যে সম্পর্কের কথা জানা গেল, তারপর তো আর আমরা নিজেদেরকে নিয়ে কোনো স্বপ্ন দেখতে পারি না। তাহলে এই বাড়িতে থাকার আমার আর একটাই উদ্দেশ্য থাকতে পারে, অসুস্থ সঞ্জীব সিংহর নিঃস্বার্থভাবে পরিচর্যা করে যাব। মাফ করো, ওভাবে নিজের জীবনটাকে নষ্ট করতে আমি পারবো না। আমি কি তোমার আপনজন নই? একটু বেশি আপন। ও তাছাড়া আমার মতো মেয়েদের উচিত নিজের যৌবনটাকে ব্যবহার করা, নইলে আপনজনের আপনজনের সেবা সেবা করতে করতে কখন যে ফুরিয়ে যাব তা হয়তো নিজেই টের পাবো না। আমার মধ্যেও তো বাঁচার আনন্দ থাকতে পারে। নিজেকে নষ্ট করে ফেলো না শিরিন। যদি করি তো করব। আমার মা যেমনটা ছিলেন আমিও তো তেমনটাই হব, ঠিক যেমন সঞ্জীব তার বাবার মতো হয়েছে। আচ্ছা আচ্ছা, অনাদি মহারাজ কি আমার সব কথা জানেন? হ্যাঁ, তিনি সবটাই জানেন। যাই তাহলে, বোনের গাড়িটা এখনো ছাড়েনি, আমাকে ওদের সঙ্গ নিতে হবে। তাছাড়া ওই নোংরা ছুতোর মিস্ত্রিটা যদি মহারাজের কাছ থেকে কিছু টাকা আদায় করতে পারে, তবে ওই টাকায় ওর যতটা হক আমারও ততটাই। শিরিন, যদি কোনো প্রয়োজন পড়ে? আমার হবে না, তবে যদি আপনাদের কোনো প্রয়োজন হয় একটা জায়গার খোঁজ দিয়ে রাখতে পারি। রাজনারায়ণ অতিথি নিবাস, চাটগাঁ, পাকিস্তান। বন্ধুই মেসিওর। Oui, mademoiselle. Soya oro. Oui, অফ। মা 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 কি 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 হয়েছে মা? কি হয়েছে? হ্যাঁ কি আচ্ছা হয়েছে? সঞ্জীব, তুমি তো তোমার বাবাকে 8 বছর বয়স পর্যন্ত দেখেছো, তার অসহায়তার কথা শুনলে। তিনি স্রেফ তোমার কাছে একটা মূর্তি হয়ে থাকতে পারেন না। বাবার প্রতি কিছুটা ভালোবাসা সব সন্তানেরই থাকা উচিত। মা মা তুমি এমনিতে এতটা বুদ্ধিমতী, কিন্তু এই বিষয়টা তোমার মাথায় ঢুকলো না যে বাবা হলেই তাকে ভালোবাসতে হবে। এটা একটা কুসংস্কার মাত্র। আমার চারপাশে ফিরে লাগবে বেলা। কিছু না সঞ্জীব, তুই তো আমাকে ভালোবাসিস, বল তুই তো আমাকে ভালোবাসিস। শুধু এটুকু বলতে পারি মা যে আমি তোমাকে চিনি, আর আমি জানি যে তুমি আমায় খুব ভালোবাসো। আর আমি যেহেতু খুব অসুস্থ, তাই তুমি আমার অনেক উপকার করতে পারো। আমি তার জন্য সব করতে পারি সঞ্জীব, সব। আমি তো বুকের পাথরটা কেমন নামিয়ে দিলাম, বল বল বাবা। কিন্তু আমার মনের ভয়টাকে কে দূর করবে মা? শিরিন থাকলেও দৃঢ়তা দিয়ে, উচ্ছলতা দিয়ে, আনন্দ দিয়ে আমাকে সাহস জোগাতে পারতো। কিন্তু তোর ভয়টা ঠিক কিসের বাবা? তোর কেটে গেছে, ওই দেখ সূর্য উঠছে। হ্যাঁ মা, সূর্য উঠবে। আর এবার আমি তোমাকে সেই কথাটাই বলবো, আর তারপর আর কেউ ভয় পাবো না। কি কথা সঞ্জীব? কি কথা? চুক্তি করে এখানে বসো তো মা, শান্ত হয়ে শোনো। আমি জানি তুমি বিবেচক, তুমি বুঝবে, কিন্তু তুমি আমায় কথা দাও যে তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না। ঠিক আছে সঞ্জীব, আমি কথা দিই। শোনো শোনো, ডাক্তার বলেছিলেন প্রথমে তিনি যেটা সন্দেহ করেছিলেন এই রোগটা যদি সেটাই হয়, আর সেটা যদি দ্বিতীয়বার ফিরে আসে, তাহলে আর কোনো আশাই নেই। প্রথম দফায় তার চিকিৎসায় আমি কিছুটা ভালো হয়ে উঠেছিলাম, কিন্তু বছরের শুরুতে যখন আমার মধ্যে এই যন্ত্রণাটা আবার ফিরে এলো, আমি ভয়ে উন্মাদ হয়ে তোমার কাছে ছুটে এসেছিলাম মা। সে বুঝলাম
বুঝলাম তার প্রতিটি অনুমান ঠিক। উত্তরাধিকার সূত্রে পাওয়া বীজাণু আমার আমার মগজটাকে গ্রাস করেছে মা। এবার এবার তারা ফুটে বেরোবে সারা শরীরে। ইতিমধ্যে সেই যন্ত্রণাটা শুরু হয়েছে মা। মনে হচ্ছে মাথার পেছন থেকে ঘাড় পর্যন্ত কেউ একটা লোহার ঢুকিয়ে পেট কষে যাচ্ছে। মরতে মরতে আমি ভয় পাই না মা, কিন্তু এটা যদি আত্মহত্যা অসুখের মতো হতো। জানি মা, আমি সহজে মরবো না, কিন্তু ধীরে ধীরে একটা চিন্তাহীন কর্মহীন শিশুর মতো হয়ে যাবো। একটা আঙুল নাড়াবার ক্ষমতা থাকবে না। কে আমায় নাইয়ে দেবে, কে আমায় খাইয়ে দেবে? আমি দেখো বাবা, আমি তোমার মা। না, ঠিক এইটাই আমি চাইছি না। তাই আমি একটা উপায় ভেবেছি মা। একটাই এটা কি বলো তো মা? মরফিয়া 12টা জোগাড় করতে পেরেছি আমাকে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। না না, এখনই নয়, এখনই নয়। আমি আর সহ্য করতে পারছি না সঞ্জীব। সহ্য তোমায় করতেই হবে না। তার কারণ শিরিনকে তুমি আটকাতে পারোনি। শিরিন থাকলে সেই আমায় সাহায্য করতো। কিচ্ছু করতো না। কত শিরিন যখন নেই তখন কাজটা তো তোমাকেই করতে হবে মা। সেই জন্যই তো বলছি। আমি তোকে জীবন দিয়েছি। সেটা ঘটেছিল তোমাদের ইচ্ছাতে, আমি তো জন্মাতে চাইনি। তাছাড়া যে জীবন তোমরা আমায় উপহার দিয়েছো, আর স্বচ্ছন্দে তা আমার কাছ থেকে ফিরিয়ে নিতে পারো। সোমা, আমি একটা বিভৎস যন্ত্রণায় কাতরে কাতরে মরবো, আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। কি পুত্র স্নেহ বলে মা, পুত্র স্নেহ। বেশ সঞ্জীব, আমি কথা দিচ্ছি, যদিও যদি দরকার পড়বে না, যদি দরকার হয় বেশ যতদিন না দরকার পড়ছে ততদিন তুমি আর আমি একসঙ্গে বেঁচে থাকবো মা, একসঙ্গে বেঁচে থাকবো। সঞ্জীব, এখন কি তোর একটু ভালো লাগছে? তোর এসব অসুখ টসুখ কিছু হয়নি রে, ভুল, সব মিথ্যা। সূর্য বাবা, আমরা সূর্য ওঠা দেখবো। সূর্য, চলো চলো আমরা সূর্য ওঠা দেখবো। সূর্য 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 বাবা, চল চলো আমরা সূর্য ওঠা দেখবো। সূর্য, চ চ বাবা, চ। Lord. হ্যাঁ, Oh.